হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা ইতিমধ্যেই 4টে চ্যাপ্টার শেষ করে ফেলেছি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে নতুন চ্যাপ্টার শুরু করব এবং সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক উদাহরণ আছে যেখানে তোমরা দেখতে পাও যে ঘর্ষণ কাজ করে। যেমন ধরো, তুমি যদি সাঁতার কাটো তখন দেখবে তুমি যদি ওই জলের মধ্যে ঘর্ষণ না থাকতো তুমি সাঁতার কাটতে পারতে না। ঘর্ষণ আছে বলেই তুমি সাঁতার কাটতে পারো। বা একটা যদি তুমি ধরো একটা বস্তুকে তুমি সরিয়ে নিয়ে যেতে চাও একটা রাস্তা বরাবর, তাহলে দেখবে তোমার টানতে খুব কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? কারণ হচ্ছে ওই যে বক্সটা, তার নিচে যে মাটি আছে বা কিছু যার উপর দিয়ে তুমি নিয়ে যাচ্ছ, তাদের দুটির মধ্যে একটা বল কাজ করছে যেটা হচ্ছে ঘর্ষণ বল। আর সেই জন্যই তোমাকে সেটা বাধা দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য। তো এটাই হচ্ছে ঘর্ষণ যেটা আমরা দেখতে পাই। আবার ধরো সাইকেল চালাচ্ছ, সাইকেলের টায়ার, তোমার সাইকেল ঘুরছে, সাইকেলের চাকা ঘুরছে এবং সে রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এই তুমি যদি কংক্রিট রাস্তার উপর দিয়ে যাও তুমি দেখবে আরামসে চলে যাবে। আবার তুমি দেখো বালির উপর দিয়ে যাও তাহলে দেখবে তুমি যেতেই পারবে না। তো কেন? তার মানে হচ্ছে যে ঘর্ষণের পার্থক্য আছে। বালির মধ্যে ঘর্ষণ আর কংক্রিট রাস্তার মধ্যে ঘর্ষণের পার্থক্য আছে। সেই জন্য ঘর্ষণ আমাদের দৈনন্দিন জীবনে একটা বহুল প্রচলিত ধারণা এবং এটা আমাদেরকে জানতে হবে যে জিনিসটা কী এবং কতটা ঘর্ষণ হয় এবং কিভাবে আমরা ঘর্ষণের পরিমাপ করব, এই সমস্ত জিনিস। তো এই চ্যাপ্টারে আমরা ঘর্ষণ সম্পর্কে পড়ব এবং দেখব যে কত ধরনের ঘর্ষণ হয় এবং ঘর্ষণের সুবিধা কী অসুবিধা কী, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই যেটা বলবো যে ঘর্ষণের উৎস কী। তাহলে তুমি যদি একটা বই বা একটা ধরো বক্সকে তুমি যদি ধরো একটা মেঝের উপর রেখে দিয়েছো, এবার তুমি এই বক্সটাকে তুমি সরিয়ে নিয়ে যেতে চাও। তুমি যদি এইভাবে এটাকে টানো বা ঠেলো, যাই করো না কেন, যদি ধরো টানো একটা বল দিয়ে, তুমি দেখবে এই বক্সটাকে সরানো, তুমি যদি খুবই অল্প পরিমাণে একটা বল দাও, এটাকে বলা হয় কি বলে, বাংলাতে বলে প্রযুক্ত বল। যেটা তুমি বল প্রয়োগ করো সেটা হচ্ছে প্রযুক্ত বল। এই প্রযুক্ত বল যদি তোমার খুব কম হয়, খুবই হালকা করে টানছো, তাহলে দেখবে এই বক্সটা তুমি সরছে না। তার মানে হচ্ছে যে তুমি বল প্রয়োগ করছো অথচ তোমার একটা জিনিস সরছে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে তাহলে নিশ্চয় আরও একটা বল কাজ করছে যেটা পেছনের দিকে কাজ করছে। তার ফলে কী হয়েছে, তুমি টানছো সামনের দিকে এফ, পেছনের দিকে একটা বল কাজ করছে, ধরো আমি ধরে নিলাম যে আর একটা এফ, এই দুটো এফ কিন্তু সমান, সেই জন্য লব্ধি বল কী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। লব্ধি বল শূন্য হচ্ছে। আর লব্ধি বল যখন শূন্য হবে তখন বস্তু স্থির থাকবে, আর সেটাই তোমার হচ্ছে। তার মানে কি, তুমি প্রযুক্ত বল, তুমি একটা বল দিচ্ছ, প্রয়োগ করছো, অথচ বস্তুটা সরছে না। তার মানে হচ্ছে যে আরও একটা বল কাজ করছে, যেটা হচ্ছে যে বলটা তোমার এই প্রযুক্ত বলকে কী করেছে, প্রতিমিত করে দিচ্ছে বা প্রশমিত করে দিচ্ছে। সেই জন্য তোমার লব্ধি বল জিরো হয়ে যাচ্ছে এবং বস্তুটি সরছে না। তার ফলে কী হচ্ছে না, এই যে একটা বল কাজ করছে, এই বলটাকে বলা হয় ঘর্ষণ বল। এই বলটাকে কি বলা হয়, ঘর্ষণ বল। এবার তুমি যদি এই বলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট ফিল করতে পারবো, যে বুঝতে পারবো যে কিছু একটা বল কাজ করছে যেটা আমরা দেখতে পাবো না। তো এইটাই হচ্ছে ঘর্ষণ বল। এবার যদি ধরো তুমি যদি এই প্রযুক্ত বলের মান যদি বাড়াতে থাকো, একটা সময় দেখবে যে এই বলটা কী হলো, একটা সময় হচ্ছে এই বল বাড়তে বাড়তে যদি তুমি অনেকটা জোরে টানো, তখন দেখবে এটা সরে গেল। তখন হচ্ছে তোমার এই ঘর্ষণ বলের থেকে তোমার প্রযুক্ত বল কী হয়ে গেল, বেশি হয়ে গেল। তোমার এই ঘর্ষণ বলের থেকে তুমি যে বলটা প্রয়োগ করলে সেই বলটা বেশি হলে এই বস্তুটা চলতে শুরু করবে, এবং যখন বস্তুটা চলবে তখনও কিন্তু একটা ঘর্ষণ বল সব সময় কাজ করবে, তখন সেটা হচ্ছে আলাদা ঘর্ষণ। তো আমরা এখানে জানবো যে এই ঘর্ষণটা আসে কোথা থেকে। প্রথমে তাহলে ঘর্ষণ বলতে আমরা কি বুঝি সেটা বুঝে নিই। তাহলে ঘর্ষণ বলতে আমরা এটাই বুঝলাম যে ঘর্ষণ হচ্ছে যে ধরো দুটি তল আছে, এটা একটা তল আর এই যে একটা বস্তু, যে এই তলটা,
তা দুটোর তল কী হচ্ছে পরস্পরের সংস্পর্শে আছে, তাই তো? তাহলে দুটি তল যদি পরস্পরের সংস্পর্শে থাকে এবং একে অপরের সাপেক্ষে যদি গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, একটা হচ্ছে গতিশীল করার চেষ্টা করা আর একটা হচ্ছে গতিশীল হওয়া, এই যখন করে মানে একটা তলে সে ধরো এই নিচের তলটা স্থির আছে আর উপরে যে এই তলটা হচ্ছে গতিশীল হওয়ার চেষ্টা করছে, যখনই গতিশীল হওয়ার চেষ্টা করবে তখনই এই যে আর একটা তল তার এই দ্বিতীয় তলের যে গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে ঘর্ষণ। তাহলে একটা তল আছে তার উপরে আর একটা তল যদি থাকে এবং এই তল যদি মানে ধরো গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে এই যে দ্বিতীয় তল সেই গতির তলের বিরুদ্ধে একটা বল প্রয়োগ করবে, যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে ঘর্ষণ। যাতে মানে এই তলটা চাইবে না যে তুমি এগিয়ে যাও বা গতিশীল হও, তুমি যেমন থাকবে তেমনই থাকো, তাই না? তো যেমন থাকবে তেমনই থাকো, সেই জন্যই হচ্ছে যে এই ঘর্ষণ বল ও কাজ করবে। তাহলে এই ঘর্ষণ বল, তাহলে একটা জিনিস হচ্ছে তাহলে যে দুটি বস্তু যদি এইভাবে থাকে তাহলে এই যে এইটা একটা তল আর এইটা একটা বস্তুর এই নিচের একটা তল, এই যে তল মানে দুটি তল একসাথে ধরো ঠেকে আছে, সংস্পর্শে আছে, এটাকে বলা হয় কি বলা হয় স্পর্শতল, এটাকে বলা হয় স্পর্শতল। এবার যখনই তুমি ধরো এটাকে ধরো টানবে এইদিকে এফ বল দিয়ে, তখনই এই স্পর্শতল বরাবর একটা সমান্তরালভাবে পেছনের দিকে কি ঘর্ষণ বল কাজ করবে। কি বল কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে। তাহলে ঘর্ষণ বল কাজ করছে কোন দিকে? যে তুমি যেদিকে বল টানছো তার পুরো উল্টো দিকে, এবং কিভাবে? যে স্পর্শতল বরাবর সমান্তরালভাবে, স্পর্শতল বরাবর সমান্তরালভাবে, তাহলে সমান্তরালভাবে কাজ করে, সমান্তরালভাবে কাজ করে। আর এর কাজ কি? এই ঘর্ষণ বলের কাজ হচ্ছে যে গতির বিরুদ্ধে বাঁধা দেওয়া, গতির বিরুদ্ধে বাঁধা দেওয়া মানে হচ্ছে গতি হতে দেবে না, মানে একটা তলকে আর একটা তলের বিরুদ্ধে গতিশীল হতে দেবে না, এটাই হচ্ছে ঘর্ষণ। এবার আমরা কি জানি যে দুটি বস্তু যদি মসৃণ হয়, প্রচণ্ড যদি মসৃণ হয়, তাহলে কি হবে? ঘর্ষণ কম হবে। তাহলে মসৃণ বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ কম হয়, কম হয়। আর যদি অমসৃণ হয় তাহলে কি হবে? ঘর্ষণ বেশি হবে। তাহলে মসৃণ হলে বস্তু মসৃণ হলে ঘর্ষণ কম হবে, আর যদি বস্তু অমসৃণ হয় তাহলে ঘর্ষণ বেশি হবে। এবার অমসৃণ বস্তু মানে কি? মানে হচ্ছে ধরো মানে এই যে তোমার হচ্ছে তলটা এটা হচ্ছে স্মুথ নয়, এরকম, এইটা যদি হয় এরকম যদি হয় ঢেউ খেলানো কোনো কিছু, তাহলে তার ক্ষেত্রে কী হবে? ঘর্ষণ বেশি হবে। আর যদি প্রচণ্ড স্মুথ ধরো এরকম যদি তল হয়, মানে প্রচণ্ড মানে একটা অনুভূমিক বরাবর পুরো মানে কোনো খাঁজ কাটা নেই, তাহলে পরে কী হবে? এটা হচ্ছে মসৃণ তল হয়ে গেল, এটা হলো মসৃণ তল। তার ক্ষেত্রে কী হবে? ঘর্ষণ কম হবে, ঘর্ষণ কম হবে। বোঝা গেল? ধরো একটা কাঠ নিলে, কাঠের ক্ষেত্রে দেখবে উপরের তল এরকম খাঁজ কাটা থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? ঘর্ষণ বেশি হবে। আবার যদি একটা ধরো তুমি একটা মেটাল নিলে বা ধাতু নিলে, ধাতুর উপরে দেখবে প্রচুর স্মুথ থাকে, প্রচুর মসৃণ থাকে, তখন কী হবে? ঘর্ষণ কম হবে। এবার তুমি যদি এবার এই তলটাকে যদি ধরো এই যে মানে মসৃণ তলকে নাও এবং একটা অনুভূমিক যন্ত্রের সাহায্যে দেখো, তাহলে দেখবে যে এইগুলোও কিন্তু প্রচুর ছোট ছোট এরকম খাঁজ কাটা, ঠিক আছে? এবার আর একটা তল যদি নাও, আর একটা তল ধরো এরকমভাবে আঁকলে যে তার মানে একটা তল এরকম, এটা হচ্ছে একটা তল, আর একটা তল হচ্ছে এরকম খাঁজ কাটা, এটা হচ্ছে আর একটা তল। এবার দুটো তল একসাথে আছে। এবার দেখো কিছু কিছু জায়গাতে দেখো এইভাবে একটা এখানে টাচ করে আছে, এখানে টাচ করে আছে, এরকম অনেক জায়গাতে টাচ করে আছে। যখনই দুটো বস্তু এইভাবে স্পর্শ করে বা টাচ করে থাকবে, তখন কি হবে? যে এর মানে দুটি বস্তুর মধ্যে কি থাকে? পরমাণু থাকে, তারপর ইলেকট্রন থাকে, এই সমস্ত থাকে, যে কোনো বস্তুর মধ্যেই থাকে। তাহলে এর মধ্যেও পরমাণু আছে, ইলেকট্রন আছে, এর মধ্যেও পরমাণু আছে, ইলেকট্রন আছে। এইগুলো যখন স্পর্শ করবে তখন তাদের মধ্যে কী হবে? একটা বল কাজ করবে, ক্রিয়া মানে একটা কোনো একটা
যেটাকে বলে ইন্টারঅ্যাকশন বলে বা আন্তরাণবিক বল কাজ করে। কী বল কাজ করে? আন্তরাণবিক বা ইন্টারঅ্যাকশন কাজ করে। যে এর ইলেকট্রন ওর ইলেকট্রনের সাথে ধরো আমাদের দুটোই যদি মানে ধরো প্লাস হয়, তাহলে পরে কী হবে যে ওটাকে কী করবে, কুলাম বল যেটাকে বলে, কুলাম বলের সাহায্যে তোমাকে ওটাকে বিকর্ষণ করবে, বা একটা ইলেকট্রন আছে একটা প্লাস আছে সেটা আকর্ষণ করবে। এরকম ভিতরে না মানে যখনই স্পর্শ করে থাকবে এই আন্তরাণবিক বলগুলো কাজ করবে। এই আন্তরাণবিক বলের ফলে কী হবে যে দুটি বল নিজেদেরকে পরস্পরকে ধরে রাখবে। এই যে দুটি তল একে অপরকে ধরে রাখছে, এটাকে বলা হয় আসঞ্জন বল। আসঞ্জন এটাকে বলা হয় আসঞ্জন, বা ইংরেজিতে বলা হয় অ্যাডহেশন। মানে তুমি যদি ধরো একটা দেওয়ালে যদি ধরো কোনো একটা মানে পেন্ট করছো, তাহলে পেন্টটা তো থেকে যাচ্ছে না, পেন্টটা তো পড়ে যাচ্ছে না। তার মানে কি ওই পেন্টের সাথে তোমার দেওয়ালের একটা আসঞ্জন ঘটছে, সেই জন্য ওই পেন্টটা ধরে রাখছে। তো সেইটা হচ্ছে আসঞ্জন। এই আসঞ্জন থাকে বলেই কি হয়, আমাদের ঘর্ষণের সৃষ্টি হয়। তাহলে ঘর্ষণ সৃষ্টি হয় কেন? এই আসঞ্জনের জন্য। কেন? কারণ হচ্ছে যখনই তোমার এই বস্তু থাকবে আর একটা বস্তু তার উপর থাকবে, তুমি এবার যখনই এই বস্তুটাকে মানে একটা বস্তু স্থির আছে আর একটা বস্তুকে তুমি গতিশীল করার চেষ্টা করছো, তখনই এই আসঞ্জন বলগুলো কী করবে, ওকে টেনে ধরার চেষ্টা করবে। কোন দিকে? পিছনের দিকে। ওই আসঞ্জন বলের জন্য কি হবে যে ওই বস্তুটাকে, যে উপরে বস্তু আছে তাকে কী করবে, পেছনের দিকে টেনে ধরবে যাতে গতিশীল করতে না দেয়। সেই জন্য এই ঘর্ষণ বল হচ্ছে এই আসঞ্জন থেকেই আসে। তাহলে দুটি বস্তুর মধ্যে আসঞ্জনের জন্যই ঘর্ষণ তৈরি হয়। বোঝা গেল? এবার আসছি আমরা স্থিত ঘর্ষণ ও চল ঘর্ষণ। ঘর্ষণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণ যখন একটা বস্তু স্থির থাকে, তখন হচ্ছে স্থিত ঘর্ষণ। আর যখন বস্তু গতিশীল থাকে তখন হচ্ছে চল ঘর্ষণ, মানে চলমান অবস্থায় থাকে, তাহলে হচ্ছে চল ঘর্ষণ। তাহলে প্রথমে দেখি একটা স্থিত ঘর্ষণ। তো একটা বস্তু যদি এরকম থাকে, ধরো আমি একটা বস্তু নিয়ে নিলাম এবং একটা তলের উপরে এবার রেখে দিয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার তল। তাহলে এর মধ্যে কি কি বল কাজ করছে? তাহলে এইখান থেকে ওর নিচের দিকে কি কাজ করছে? ওর ওজন কাজ করছে, যেটা হচ্ছে mg, ঠিক আছে? এবার যখন তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি হয় না, এর ওজন যেহেতু নিচের দিকে, মানে এই বস্তুটা এই টেবিল, ধরো এটা টেবিলের বোর্ড বা একটা তলের রয়েছে, তাহলে এই ব্লকটা, এই বস্তুটা এই তলের উপর কী বল প্রয়োগ করছে? তার ওজন প্রয়োগ করছে, ডব্লিউ পরিমাণ বল এই তলের উপর প্রয়োগ করছে। তাহলে এটা ধরো এ, এটা বি, তাহলে এ বি তলের উপর এই বস্তুটা হচ্ছে কাজ, মানে এই বল ডব্লিউ পরিমাণ বল প্রয়োগ করছে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কি হয় যে তাহলে এই এবি তলটাও এই বস্তুর ওপর কি করবে? সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল দেবে, যেটা তোমার হচ্ছে উপরের দিকে কাজ করবে, যেটা হচ্ছে এন, যেটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। এই এনটাকে বলা হয় লম্ব বল। এনটাকে বলা হয় কি? লম্ব বল বা লম্ব প্রতিক্রিয়া। এবার ধরো তুমি হচ্ছে এই বস্তুটাকে ধরো টানার চেষ্টা করছো, এই বরাবর তুমি গতিশীল করার চেষ্টা করছো। তো কি হবে না, যখন তুমি এই গতিশীল করার জন্য তুমি একটা বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে তোমার প্রযুক্ত বল। যখনই তুমি বল প্রয়োগ করার চেষ্টা করবে, তখন এই পিছনের দিকে কি হবে, এই পিছনের দিকে একটা বল এইভাবে কাজ করবে, যেটাকে আমি বলছি ধরো স্মল এফ। এই বলটাই হচ্ছে, এই স্মল এফ হচ্ছে তোমার ঘর্ষণ বল। যেটা তোমার পেছনের দিকে কাজ করবে। তার ফলে কী হবে যে তুমি যদি একটা ব্লককে এইভাবে তুমি গতিশীল করার চেষ্টা করো, এই স্মল এফ বা ঘর্ষণ বল কাজ করবে এবং তোমাকে এই বস্তুটাকে গতিশীল হতে বাধা দেবে এবং তাকে স্থির থাকতে চেষ্টা করবে। বোঝা গেল? তাহলে ব্লকটি গতিশীল হবে না যখন, তাহলে এই প্রযুক্ত বল কী হবে, মানে এই ঘর্ষণ বল কী করবে? ঘর্ষণ বল হবে সেটা কি করবে? প্রযুক্ত বলের সাথে সমান হবে। তার ফলে কি হবে যে তোমার লব্ধি বল শূন্য হয়ে যাবে। এই লব্ধি বল শূন্য হলে তাহলে বস্তু কি হবে? বস্তু স্থির থাকবে।
বস্তু স্থির থাকবে। তাহলে এবার তাহলে প্রযুক্ত বল তুমি দিলে, ঘর্ষণ বল কাজ করলো, তার ফলে এই বস্তুর ওপর লব্ধি বল শূন্য হয়ে গেল, বস্তু স্থির থাকলো। এইটাকে বলা হচ্ছে, এই যে বল ঘর্ষণ বল এফ কাজ করলো, এটাকে বলা হয় স্থিত ঘর্ষণ। এটাকে বলা হয় স্থিত ঘর্ষণ বল বা স্থিত ঘর্ষণ। তার মানে স্থিত ঘর্ষণ বলতে আমি এটাই বোঝাচ্ছি যে যদি ধরো একটা তল আছে, তার উপরে আর একটা তল আছে, যে একটা তলের সাপেক্ষে আর একটা তল গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারলো না। একটা তলের ওপর আর একটা তল আছে এবং এই আর একটা তল আর এই তলের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করলো, বা তবুও চেষ্টা করেও গতিশীল হতে পারলো না, তখন যে একতল আরেক তলের উপর যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় স্থিত ঘর্ষণ। মানে হচ্ছে বস্তুটা স্থির থাকবে, বস্তু স্থির থাকবে, সেটা হচ্ছে স্থিত ঘর্ষণের জন্য। তাহলে বস্তু কিন্তু গতিশীল হবে না, যে তুমি হচ্ছে ধরো একটা বল প্রয়োগ করছো তবুও হচ্ছে বস্তু স্থির থাকছে, তখন যে পেছনের দিকে বল কাজ করবে, যে ঘর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে তোমার স্থিত ঘর্ষণ। এবার স্থিত ঘর্ষণের কয়েকটা বৈশিষ্ট্য আছে, দুটি বৈশিষ্ট্য আমরা ভালো করে পড়ব। একটা হচ্ছে যে তুমি যখনই ধরো এই প্রযুক্ত বল, তুমি একটা বল ধরো 1 নিউটন প্রথমে প্রয়োগ করছিলে, ঠিক আছে, তখন কিন্তু এফ এর মান কী হবে, যে তোমার এই ঘর্ষণ বল ততটাই কাজ করবে, মানে ঘর্ষণ বল ততটাই কাজ করবে, মানে স্থিত ঘর্ষণ যেটা আমি বলছি, যে স্থিত ঘর্ষণ ততটাই কাজ করবে যতটা তুমি প্রযুক্ত বল দেবে। তার মানে হচ্ছে প্রযুক্ত বল যত হবে, তোমার স্থিত ঘর্ষণের মান, স্থিত ঘর্ষণ একই ঘর্ষণ বল একই হবে। মানে তুমি যদি 1 নিউটন বল প্রয়োগ করো, তোমার ঘর্ষণ বল ওই 1 নিউটনই কাজ করে, কাজটা কি করবে, যে লব্ধি বলটাকে 0 করবে, লব্ধি বল 0 হবে। মানে ঘর্ষণের এটাই কাজ, যে তুমি তার উপরে ওই বস্তুটার উপরে যত বলই দাও না কেন, ওর কাজ হচ্ছে লব্ধি বল 0 করা। তুমি যদি 5 নিউটন বল দাও, তাহলে ঘর্ষণ বল কত হবে, -5, মানে বিপরীত দিকে 5, তবে লব্ধি বল 0। তার মানে কি লব্ধি বলটা সবসময় 0 হতে হবে। এবার তুমি এফ এর মান তুমি যাই দাও, লব্ধি বল 0 হতে বলে, তাহলে এই এফ এর মান কী হবে, সবসময় হচ্ছে এফ সমান এফ হবে। মানে তুমি যদি প্রযুক্ত বল যদি 4 দাও 5 দাও, তাহলে এই ঘর্ষণ বল কী হবে, সেই রকম হবে। তাহলে একই পরিমাণ বল কাজ করবে পেছনের দিকে, সেইটা হচ্ছে তোমার হচ্ছে মানে, তার মানে কি স্থিত ঘর্ষণ বল আর প্রযুক্ত বল সবসময় সমান হবে। তার মানে যতটা, মানে এই তুমি একটা ব্লককে গতিশীল করার জন্য তুমি যতটা বল দেবে, ওই ঘর্ষণ বল ততটাই হবে, ঘর্ষণ বল ততটাই হবে। মানে নিজে থেকেই ও চেঞ্জ করে নেবে। তুমি যদি 5-এর বদলে 6 দাও, ওর সঙ্গে সঙ্গে ঘর্ষণ বল 5 থেকে 6 হয়ে যাবে। তার মানে নিজে নিজেই ও চেঞ্জ হয়ে যাবে। এই যে মানে ঘর্ষণ বল নিজে নিজে চেঞ্জ হতে পারছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, এই জন্য এটাকে বলা হয় স্বনিয়ন্ত্রক বল। স্বনিয়ন্ত্রক বল। তাহলে ঘর্ষণ বল হচ্ছে একটা স্বনিয়ন্ত্রক বল, ঘর্ষণ বল হচ্ছে স্বনিয়ন্ত্রক বল। তাহলে কোনো বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ হচ্ছে একটি স্বনিয়ন্ত্রক বল। এবার ধরো তুমি, এবার এই যে ঘর্ষণ বল কতটা কাজ করে, মানে স্থিত ঘর্ষণের কি হয়, এটার যে 2 নম্বর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে স্থিত ঘর্ষণের একটা সর্বোচ্চ মান আছে, সর্বোচ্চ মান আছে। মানে হচ্ছে তুমি একটা বস্তুকে তুমি বল দিয়েই যাচ্ছ, বল বাড়িয়ে যাচ্ছ, ধরো বলটা বাড়াচ্ছ, 1 দিয়েছিলে, তখন ঘর্ষণ বল ধরো 1 হয়ে গেল, তখন কী হলো, বস্তুটা স্থির থাকলো। কিন্তু তুমি যদি বলটা বাড়াতে থাকো, একটা সময় কী হবে, ব্লকটা কী হবে, গতিশীল হবেই। তুমি যদি প্রচুর জোরে টানো, তখন কী হবে, তখন হচ্ছে এই ব্লকটা গতিশীল হবে। তার মানে হচ্ছে তখন ঘর্ষণ বল আর এই প্রযুক্ত বলের সমান হতে পারবে না। তার মানে এটাই যে আমি বলছিলাম যে স্থিত ঘর্ষণ বল কি স্বনিয়ন্ত্রক বল, মানে তুমি যা প্রযুক্ত বল দেবে তার সাথে সমান হয়ে যাবে। কিন্তু দেখো, যদি এই বলের মান যদি খুব বেশি হয়ে যায়, তখন আর কিন্তু সমান হতে পারছে না। তখন হচ্ছে তোমার এই এফ, তোমার হচ্ছে স্মল এফ থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন হচ্ছে বস্তুটা কি হচ্ছে, বস্তুটি গতিশীল হচ্ছে, বস্তুটি গতিশীল হবে। তার মানে হচ্ছে যে একটা সময় তোমার এফ সমান এফ হচ্ছিল,
আর একটা সমান হচ্ছে এফ গ্রেটার দ্যান এফ হয়ে যাচ্ছে। তার মানে কি এমন একটা সময় থাকবে যখন হচ্ছে এফ মানে সমান, বাট তখন হচ্ছে জাস্ট মানে এফের থেকে বেশি হব এরকম। তাহলে একটা সময় এটা আসবে। তার মানে কি এই এফ যেটা বলছি স্থিত ঘর্ষণ, তার একটা সর্বোচ্চ মান আছে যেটা অবধি তো ও যেতে পারে। ধরো আমি সেটা বললাম যে 6 নিউটন, ঠিক আছে, যে ঘর্ষণের সর্বোচ্চ মান হচ্ছে 6 নিউটন। তার মানে হচ্ছে যদি একটা বস্তুকে ধরো 1 নিউটন বল দিলে, তাহলে ঘর্ষণ বল কত হবে? 1 নিউটনই হবে, কারণ লব্ধি বল 0 হতে হবে। এটা তুমি বাড়িয়ে 5 করলে এটা 5 হলো, নিজে নিজে বেড়ে যাবে। তারপর যখন 6 করলে এটা নিজে বেড়ে গেলে 6 হলো। এরপরে যদি তুমি 7 করো এফটাকে, তখন কিন্তু এর মান কত? 6ই থেকে যাবে, কারণ এর সর্বোচ্চ মান 6। তখন কী হবে? এটা এফ, তখন এটা হচ্ছে এফ হয়ে গেলে 7। তখন কী হবে? বস্তুতে লব্ধি বল কোন দিকে কাজ করবে? 7 - 6 মানে 1 নিউটন বল কোন দিকে কাজ করবে? ডান দিকে। তখন এই বলের প্রভাবে কী হবে? বস্তুটা গতিশীল হবে। বোঝা গেল? তার মানে কি এই যে 6 আমি বললাম যে এফের মান একটা সর্বোচ্চ মান 6, এইটাকেই বলা হয়েছে যে তাহলে মানে কি যে সীমাস্থ মানে এই স্থিত ঘর্ষণের একটা সর্বোচ্চ মান আছে যেটাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ, যেটা হচ্ছে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, স্থিত ঘর্ষণের সর্বাধিক বা সর্বোচ্চ মান, মানে স্থিত ঘর্ষণের যে মানের জন্য মানে ম্যাক্সিমামও রুখতে পারবে, মানে ম্যাক্সিমাম হচ্ছে ওটাকে ধরে রাখতে পারবে, যেটাকে ও মানে আগাতে দেবে না, এগোতে গতিশীল হতে দেবে না, সেই ম্যাক্সিমাম বা সর্বোচ্চ মান হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। তার মানে হচ্ছে এই সীমাস্থ ঘর্ষণ হচ্ছে এই এফ হচ্ছে, এটাকে আমি স্মল এফটাকে বলতে পারি যে সীমাস্থ ঘর্ষণ, যেটা হচ্ছে সর্বোচ্চ মান। এর বেশি যদি আমি প্রযুক্ত বল দিই তাহলে বস্তু গতিশীল হবে। বোঝা গেল? তার মানে হচ্ছে ধরো এবার আমি কি করলাম যে তোমার হচ্ছে একটা বস্তু ছিল, তুমি এফ হচ্ছে তোমার হচ্ছে প্রযুক্ত বল, আর পেছন দিকে কাজ করছে এফ, যেটা হচ্ছে ধরো সীমাস্থ মান, মানে চলঘর্ষণের সীমাস্থ মান। তাহলে যখনই তুমি এই এফের থেকে বেশি হয়ে যাবে, তাহলে এফ কী হলো? এফের থেকে বেশি হয়ে গেল, তখনই বস্তুটা কী হবে? গতিশীল হয়ে যাবে। তখন এবার একটা বস্তু যখন গতিশীল অবস্থায় আছে তখনও কিন্তু একটা ঘর্ষণ কাজ করবে। একটা বস্তু যদি গতিশীল থাকে তখনও কিন্তু একটা ঘর্ষণ বল সবসময় কাজ করবে। তখন যে ঘর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে চলঘর্ষণ। মানে একটা বস্তু গতিশীল অবস্থায় আছে তখন যে একটা ঘর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে চলঘর্ষণ। এবার একটা ব্লককে যদি এইভাবে প্রথমে তুমি কী করছিলে যে কম বল দিচ্ছিলে বস্তুটা স্থির থাকছিল। এবার একটা বল দিলে যেটা হচ্ছে তোমার ওই সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি হয়ে গেল, তখন গতিশীল হবে। যেই তোমার গতিশীল হয়ে গেল ওর চলঘর্ষণ শুরু হয়ে গেল, তখন কিন্তু আর স্থিত ঘর্ষণ থাকলো না। এবং এই চলঘর্ষণের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে চলঘর্ষণের মান ওই সীমাস্থ ঘর্ষণের থেকে কিছুটা কম হয়। মানে চলঘর্ষণ কী হয়? চলঘর্ষণের মান হচ্ছে ওই সীমাস্থ ঘর্ষণ, মানে সীমাস্থ যে মান ছিল সীমাস্থ ঘর্ষণ মানে যেটা হচ্ছে স্থিত ঘর্ষণের সর্বাধিক মান, তার থেকে চলঘর্ষণ কিছুটা কম হয়। কারণ হচ্ছে যদি একটা বস্তু স্থির থাকে, ধরো একটা পাথর আছে, একটা বড় পাথর যদি স্থির অবস্থায় থাকে, তাকে মানে সরাতে গেলে তোমাকে যে পরিমাণ বল করতে হবে, মানে যে পরিমাণ তোমাকে বল প্রয়োগ করতে হবে, যে সর্বোচ্চ মান প্রয়োগ করতে হবে, সেটার বদলে তুমি যদি একটা পাথরটা যদি মানে গতিশীল অবস্থায় আছে, তখন তাকে আরও গতিশীল করতে সেই যে বলটা তুমি প্রয়োগ করবে সেটা কম হবে এই প্রথম ক্ষেত্রে থেকে। তার মানে যে পাথরটা যখন স্থির ছিল তখন যে ঘর্ষণ বল কাজ করছিল, আর যখন একটা পাথর গতিশীল অবস্থায় থাকে তখন যে ঘর্ষণ বল কাজ করবে সেটা কিন্তু একই হবে না। তো যখন স্থির অবস্থায় ছিল তখন তোমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, মানে কি সেই ঘর্ষণ বলটা মানে স্থিত ঘর্ষণটা কী হবে? বেশি হবে, স্থিত ঘর্ষণ বেশি হবে। তো এবার এর সর্বোচ্চ মান কি? সীমাস্থ ঘর্ষণ। তাহলে সীমাস্থ ঘর্ষণের মান, আর এই যখন গতিশীল হবে তখন যে ঘর্ষণ হচ্ছে সেটা হচ্ছে চলঘর্ষণ। তাহলে সীমাস্থ ঘর্ষণের মান চলঘর্ষণের থেকে বেশি হবে। তো এটা একটা বৈশিষ্ট্য চলঘর্ষণের, যে চলঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের থেকে কিছুটা
কম হয়। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যে যখন একটা বস্তু গতিশীল অবস্থায় থাকবে, যখন একটা বস্তু গতিশীল অবস্থায় থাকবে তখন কি হবে না, যে এই চলঘর্ষণের মান হবে, চলঘর্ষণের মান অপরিবর্তিত থাকে, মানে একই থাকে, অপরিবর্তিত থাকে। তাহলে চলঘর্ষণের মান সবসময় অপরিবর্তিত থাকে যখন একটা বস্তু গতিশীল অবস্থায় থাকে। তার মানে কি, যে স্থিত ঘর্ষণের ক্ষেত্রে কী হচ্ছিল না, একটা বস্তুকে তুমি যত পরিমাণ বল দেবে ও ঘর্ষণ বল কী হবে তত বেশি বাড়বে, ঠিক আছে, মানে প্রযুক্ত বলের সাথে সাথে তোমার হচ্ছে ঘর্ষণ বল বাড়বে। কিন্তু যখন গতিশীল অবস্থায় থাকছে তখন তোমার যাই বল দাও না কেন ওই চলঘর্ষণের মান সবসময় একই থাকবে। এবার যদি ধরো আমি যদি এরকম করি যে একদিকে যদি এইভাবে প্রযুক্ত বল নিয়ে নিই, প্রযুক্ত বল এক্স অ্যাক্সিস বরাবর যদি প্রযুক্ত বল নিই আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি ঘর্ষণ বল লিখি, ঘর্ষণ বল লিখি, তাহলে দেখবে যে ধরো তাহলে একটা ব্লক এরকম আছে, ব্লকটাকে আমি এফ পরিমাণ বল দিয়ে টানছি, পেছনের দিকে এফ কাজ করছে আর নিচের দিকে কী কাজ করে ডব্লিউ, উপরের দিকে এন, ঠিক আছে। এবার দেখো যখন আমি এই এফ দিয়ে টানছি তাহলে মানে কি, যখন আমি 0 থেকে শুরু করছি এফের মান যখন 0 তখন স্থির অবস্থায় থাকছে। এবার যখনই এফের মান 1 করলাম তাহলে তাহলে এই স্মল এফ কত হবে, 1 হয়ে যাবে, মানে কি এইভাবে A1 তো A1, তারপর A2 তো A2, A3 তো A3, তার মানে কি এইভাবে যাবে এই মানে হচ্ছে যে তোমার হচ্ছে যে ঘর্ষণ বল কী হবে বাড়তে থাকবে, তোমার এফ যত বাড়বে প্রযুক্ত বল মানে হচ্ছে এফ যত বাড়বে ঘর্ষণ বল এফ তত বাড়বে। এবং একটা সময় কী হবে যখন ওর সীমাস্থ ঘর্ষণ পাবে, মানে ঘর্ষণ বলের একটা সর্বোচ্চ মান হচ্ছে যেটা ধরো আমি বললাম এফ, ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হচ্ছে এফ, তাহলে এই ঘর্ষণ বলের সর্বোচ্চ মান এফ, তখন হচ্ছে কি ততক্ষণ অবধি এই প্রযুক্ত বলের সাথে কী হবে সমান হচ্ছে। এবং তারপরে কি যখন বস্তুটা হচ্ছে মানে এফ সমান এফ হলো তারপরের মতো এফ গ্রেটার দেন এফ হয়ে যাবে, কারণ হচ্ছে প্রযুক্ত বল বেড়ে যাবে, কারণ সীমাস্থ ঘর্ষণের মান তুমি চলে এসছো, মানে এর বেশি আর ঘর্ষণের মান হতে পারে না, তখন এফ কী হবে প্রযুক্ত বল বেড়ে যাবে, তখন কী হবে যে চলঘর্ষণ শুরু হবে, এই যেই চলঘর্ষণ শুরু হলো সেটা একটু কমে গিয়ে তারপর কী হবে, যেহেতু চলঘর্ষণ ধ্রুবক থাকে সেটা হচ্ছে অপরিবর্তিত থেকে যাবে, মানে সোজা চলে যাবে। তার মানে হচ্ছে যে দেখো এখানে সীমাস্থ ঘর্ষণের মান এটা, কিন্তু চলঘর্ষণের মান হচ্ছে এইটা, তাহলে সীমাস্থ ঘর্ষণের থেকে চলঘর্ষণের মান একটু কম, যেটা আমি আগেই বলেছি। আর একটা হচ্ছে যে দেখো এটা কিন্তু যতই তুমি প্রযুক্ত বল বাড়াতে থাকো না কেন চলঘর্ষণের মান সমস্ত সবসময় কিন্তু সমান থাকবে। তাহলে এই হচ্ছে তোমার ঘর্ষণ বলের সাথে প্রযুক্ত বলের একটা গ্রাফ বা লেখচিত্র, বোঝা গেল। এবার আসছি যে ঘর্ষণে কিছু সূত্র। আমরা জানি যে লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন একজন বিখ্যাত শিল্পী, লিওনার্দো দা ভিঞ্চি তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, কিন্তু একাধারে তিনি বিজ্ঞানীও ছিলেন। তিনি কি করেছিলেন যে ঘর্ষণের সূত্র দিয়েছিলেন। তাহলে লিওনার্দো দা ভিঞ্চি কে মানে ঘর্ষণের সূত্র দিয়েছিলেন। কি সূত্র আছে, একটা হচ্ছে যে যখন দুটি তল থাকবে তাহলে দুটি যদি তল সংস্পর্শে থাকে তখন কি হয়, তখন হচ্ছে যে যে ঘর্ষণ যে বল কাজ করে, ঘর্ষণ বল দুটি বল তলের মধ্যে ঘর্ষণ বল কাজ করে সেটা সবসময় তাদের আপেক্ষিক গতির চেষ্টার বিরুদ্ধে বা আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে। মানে একটা তলের সাপেক্ষে যদি আরেকটা তল গতিশীল হওয়ার চেষ্টা করে তখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, সবসময় তার আপেক্ষিক গতির বিপরীত দিকে কাজ করে, বিপরীতে কাজ করে, মানে যেদিকে গতিশীল হবে তার উল্টো দিকে কাজ করে এবং স্পর্শতলের সমান্তরালভাবে কাজ করবে। তাহলে এখানে প্রথম সূত্রে কি বলছে না, প্রথম সূত্রে বলছে যে ঘর্ষণ বল কি হয়, ঘর্ষণ বল কখন কাজ করবে, যে যখন দুটি তল সংস্পর্শে থাকবে এবং একটি তলের সংস্পর্শে আর একটি তল গতিশীল হওয়ার চেষ্টা করবে, তখন ঘর্ষণ বল ওই আপেক্ষিক গতির বিপরীতে কাজ করবে এবং স্পর্শতলে সমান্তরালভাবে কাজ করবে। মানে এটা প্রথম সূত্রে বলে দিল যে ঘর্ষণ বল কি এবং কোন দিকে কাজ করে, বোঝা গেল।
দ্বিতীয় সূত্রে কী করবে, ঘর্ষণ বলের পরিমাপ দেবে, যে ঘর্ষণ বলের মান কত, যে যখন দুটি তল সংস্পর্শে থাকে তখন সীমাস্থ ঘর্ষণ বা চলঘর্ষণ, যখন গতিশীল থাকবে তখন চলঘর্ষণ, আর যখন স্থিতিশীল থাকবে বা স্থির থাকবে তখন সীমাস্থ ঘর্ষণ। এই ঘর্ষণের মান কার সাথে সমান, এটা হচ্ছে প্রপোর্শনাল টু লম্ব বল, যেটা তোমার এন, মানে একটা বস্তু ছিল নিচের দিকে ডব্লিউ কাজ করছিল, উপর দিকে যে এন কাজ করছে তার সাথে সমানুপাতিক হবে, লম্ব বল যত হবে তত বেশি এই সীমাস্থ ঘর্ষণের মান তত বেশি হবে বা চলনশীল হবে। বোঝা গেল। আর 3 নম্বর সূত্র হচ্ছে যে যদি এই লম্ব বল, ধর এন হচ্ছে ধ্রুবক, মানে পরিবর্তিত হচ্ছে না, এন হচ্ছে ধ্রুবক, সেক্ষেত্রে কী হবে না, তখন হচ্ছে এই ঘর্ষণ বল কার উপর ডিপেন্ড করবে না, যে ওই যে স্পর্শতল, মানে একটা তলের উপর আর একটা তল ছিল, তাদের যে ক্ষেত্রবল, কতটা ক্ষেত্রবল জুড়ে ওরা সংস্পর্শে ছিল, ওটাকেই বলা হয় স্পর্শতলের ক্ষেত্রফল। মানে যতটা তল জুড়ে দুটি বস্তু সংস্পর্শে থাকে সেই স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল হবে না। মানে এন যদি তোমার ধ্রুবক হয়ে যায়, তার মানে কি মিউ গণিত এন কত হবে, ঘর্ষণ বল মিউ গণিত মানে একটা প্রপোর্শনাল টু এন, তাহলে এন যদি ধ্রুবক হয় তাহলে হচ্ছে ঘর্ষণ বল ধ্রুবক হয়ে যাবে, তাহলে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল হবে না। আর আপেক্ষিক গতি, মানে দুটি বস্তুর যে আপেক্ষিক গতিবেগ ছিল তার উপরেও কিন্তু নির্ভরশীল হবে না, কারণ হচ্ছে এন যদি ধ্রুবক হয়ে যায়, এই এন এর উপরেই মানে এটা ডিপেন্ড করে যে কতটা ঘর্ষণ হবে, সেটা কার উপর ডিপেন্ড করে, ওই লম্ব প্রতিক্রিয়া বা লম্ব বলের উপর। ওটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে স্পর্শতলের ক্ষেত্রফল বা আপেক্ষিক গতিবেগ দুটোর উপর নির্ভর করবে না। এবার আসছি আমরা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলতে আমরা কি বুঝি, যে যখন একটা বস্তু এইভাবে ছিল এবং আমি একটা বল দিয়ে টানছি, আর পেছনের দিকে কি কাজ করছে, পেছনের দিকে কাজ করছে এই স্মল এফ, যেটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বলছি, আর নিচের দিকে কাজ করে ডব্লিউ, উপরের দিকে এন। তাহলে এই বস্তুর উপর কি কাজ করছে, দুটো প্রতিক্রিয়া বল কাজ করছে, একটা হচ্ছে তোমার হচ্ছে এন, যেটাকে আমরা বলি লম্ব বল বা লম্ব প্রতিক্রিয়া, আর একটা যে এফ, যেটা হচ্ছে তোমার ঘর্ষণ বল বা স্থিত ঘর্ষণ। ধরো বস্তুটা স্থির অবস্থায় আছে, মানে তুমি গতিশীল করার চেষ্টা করছো অথচ গতিশীল হচ্ছে না, স্থির অবস্থাতেই আছে, তখন হচ্ছে এফটা হচ্ছে স্থিত ঘর্ষণ বা সীমাস্থ ঘর্ষণ তুমি বলতে পারো। তাহলে পরে এই সূত্রতে, ঘর্ষণের সূত্র অনুসারে কি বলে, যে তোমার যে ঘর্ষণ বল সেটা কার সাথে সমানুপাতিক, এই এন এর সাথে, লম্ব বলের সাথে। তাহলে এফ প্রপোর্শনাল টু এন, এটাকে আমি লিখতে পারি এফ সমান হচ্ছে মিউ গণিত এন। এই মিউটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে এফ সমান হচ্ছে মিউ গণিত এন। এইটা হচ্ছে তোমার ঘর্ষণের সব থেকে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা বা সম্পর্ক। তাহলে এফ সমান হচ্ছে মিউ গণিত এন, এই মিউটাকেই বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে মিউ মানে হচ্ছে যে মিউটা, তাহলে মিউ সমান কি লিখতে পারি, এফ বাই এন, মিউ সমান হচ্ছে এফ বাই এন। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মানে কি হচ্ছে, তাহলে এফটা কি, এফটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বা স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান, বাই হচ্ছে এন হচ্ছে লম্ব বল। তাহলে মিউ হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মানে হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বাই হচ্ছে লম্ব বল। তাহলে স্থিত ঘর্ষণ বলতে আমি কি বোঝাচ্ছি, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলতে আমি কি বোঝাচ্ছি, যে দুটি স্থল যদি সংস্পর্শে থাকে তাহলে এই সীমাস্থ ঘর্ষণ আর লম্ব বলের যে অনুপাত সেটাকে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা মিউ। এর মান কি হবে, এর মান কি হতে পারে, একের থেকে সবসময় ছোট হয়, মানে হচ্ছে মানে তোমার যদি এই লম্ব বল অনেক সময় ম্যাক্সিমাম টাইম বেশি হয় তাহলে সীমাস্থ ঘর্ষণের মান ছোট হয়, তাহলে মিউ এর মান কত হবে, সবসময় একের থেকে ছোট হয়। কিন্তু কোনো সময় কি হয় যে একের সমানও হতে পারে, একের থেকেও বেশি হতে পারে, তাহলে ম্যাক্সিমাম টাইমে একের থেকে ছোট হয়, বাট অনেক সময় একের থেকে বড় হতে পারে বা সমানও হতে পারে। যেমন ধরো দুটি কাঁচ যদি নাও, দুটি কাঁচ নাও, একটা কাঁচ আর একটা কাঁচ, এরকমভাবে একটা কাঁচ আছে আর একটা কাঁচ, এদের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 1, এটা মনে রাখবে, দুটি কাঁচের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে 1। এবার আসছি
চল ঘর্ষণ গুণাঙ্ক মানে ধরো একটা বস্তু যখন গতিশীল অবস্থায় আছে, মানে এটা গতিশীল অবস্থায় এদিকে যাচ্ছে, এটা একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, তখন একটা এফ কাজ করছে। এবার তখনই কিন্তু তাহলে এটা ডব্লিউ এদিকে কাজ করবে, লম্বপতিকে এন কাজ করবে, আর পেছনের দিকে কী কাজ করবে, একটা এফ প্রাইম কাজ করবে, যেটাকে আমি বলছি চল ঘর্ষণ। চল ঘর্ষণ তাহলে পেছনের দিকে কাজ করছে কি, যে চল ঘর্ষণ কাজ করছে, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে ঘর্ষণের সূত্র অনুসারে কী বলে, যে চল ঘর্ষণ হচ্ছে প্রপোর্শনাল টু হচ্ছে লম্ব বল। চল ঘর্ষণ হচ্ছে প্রপোর্শনাল টু লম্ব বল, মানে হচ্ছে এই এফ প্রাইম প্রপোর্শনাল টু হচ্ছে এন। তাহলে এফ প্রাইম সমান লিখতে পারি কি মিউ প্রাইম এন, এখানে মিউ প্রাইম চল ঘর্ষণের ক্ষেত্রে মিউ প্রাইম, আর স্থিত ঘর্ষণের ক্ষেত্রে প্রাইম মানে শুধু মিউ। এক্ষেত্রে চল ঘর্ষণের ক্ষেত্রে এফ প্রাইম, স্থিত ঘর্ষণে এফ, এটা আমরা আমাদের যে সিম্বল সেটা ব্যবহার করছি। তাহলে এফ প্রাইম সমান হচ্ছে মিউ প্রাইম এম। এই যে মিউ প্রাইম পেলাম, এটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক। এই মিউ প্রাইমটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এটা আমি লিখতে পারি মিউ প্রাইম সমান হচ্ছে এফ প্রাইম বাই এন। এফ প্রাইম হচ্ছে কি চল ঘর্ষণ বল, বাই এনটা হচ্ছে কি লম্ব বল। তাহলে চল ঘর্ষণ গুণাঙ্ক মানে হচ্ছে দুটি বস্তু যদি সংস্পর্শে থাকে এবং একটির সাপেক্ষে আরেকটি গতিশীল অবস্থায় থাকে, তাহলে যে চল ঘর্ষণ ক্রিয়া করে আর লম্ব বল ক্রিয়া করে, তাদের যে অনুপাত সেটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক, এবার আমি জানি যে তাহলে মিউ হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক পেয়েছিলাম, সেটা হচ্ছে যে সীমাস্থ ঘর্ষণ, যেটা তোমার হচ্ছে এফ বাই এন। আর এখন পেলাম যেটা হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক এফ প্রাইম, সেটা হচ্ছে তোমার এফ প্রাইম বাই এন। তাহলে এফ প্রাইম মানে কি, এফ প্রাইম হচ্ছে চল ঘর্ষণ, আর এফটা ছিল সীমাস্থ ঘর্ষণ। এবার দেখো, আমি আগেই বলেছি যে সীমাস্থ ঘর্ষণ চল ঘর্ষণের থেকে কিছুটা বেশি হয়, তার মানে কি এফ গ্রেটার দেন এফ প্রাইম। তার মানে হচ্ছে যে মিউ যেটা, সেটা অবশ্যই এই মিউ প্রাইমের থেকে বেশি। তাহলে মিউ হচ্ছে মিউ প্রাইমের থেকে, কারণ হচ্ছে এফ হচ্ছে এফ প্রাইমের থেকে বেশি। তার মানে হচ্ছে এই মিউ মানে হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে সবসময় হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্কের থেকে বেশি। এইটা খুব ভালো করে মনে রাখবে যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্কের থেকে বেশি। এবার আসছি যে অমসৃণ তলে বস্তুর গতি, মানে একটা যদি অমসৃণ তল থাকে, ধরো এটা একটা অমসৃণ তল, তার উপর একটা বস্তু গতিশীল হচ্ছে এইভাবে, ধরো এফ দিয়ে প্রয়োগ করছি এবং গতিশীল হচ্ছে এফ, ঠিক আছে। তার মানে সেক্ষেত্রে হচ্ছে বস্তুর গতি, মানে ধরো গতিশীল অবস্থায় আছে, তাহলে বস্তুর ত্বরণ কত, আমাকে বার করতে হবে বস্তুর ত্বরণ কত। যদি আমি এফ বল দিয়ে টানি, তাহলে বস্তুর ত্বরণ কত। খুব ইজি, কি করবে না, এটা হচ্ছে এই দিকে কাজ করবে ডব্লিউ, আর উপরে কাজ করবে এন, আর পেছন দিকে কাজ করবে কি এফ বা এফ প্রাইম, যেটা হচ্ছে গতিশীল অবস্থায় হচ্ছে চল ঘর্ষণ কাজ করবে, তাহলে এফ প্রাইম। তাহলে মানে লব্ধি বল কত কাজ করছে, সামনের দিকে লব্ধি বল কত, সামনের দিকে লব্ধি বলছে এফ কাজ করছে এইদিকে, তাহলে এটা যদি এইদিকে কাজ করছে এফ, আর এদিকে কাজ করছে এফ প্রাইম, তাহলে লব্ধি বল কত এফ মাইনাস এফ প্রাইম। আর এই উপরে আর এন আর নিচের দিকে ডব্লিউ, এটা তো সমান হয়ে যায়, এটা কারণ আর কোনো কিছু উপাংশ নেই, তাহলে এন ইকুয়ালস টু ডব্লিউ। তাহলে এই দুটো কি, মানে এই দুটোর জন্য প্রশমিত হবে, তাহলে বস্তু উপর দিকেও যাবে না বা নিচের দিকেও নামবে না। কিন্তু যেহেতু এফ হচ্ছে এই এফ প্রাইমের থেকে বেশি, তাহলে এফ মাইনাস এফ প্রাইম হচ্ছে সামনের দিকে লব্ধি বল, এইটা তোমার লব্ধি বল, এইটাই তোমার কি করবে, বস্তুতে ত্বরণ সৃষ্টি করবে। তাহলে বস্তুর ত্বরণ যদি আমি ধরি, তাহলে এম এ হচ্ছে বস্তুর ভরগণিত ত্বরণ, এটাই হবে তোমার লব্ধি বলের সাথে সমান, সেটা হচ্ছে এফ মাইনাস এফ প্রাইম। তাহলে এ সমান কত হবে, এফ মাইনাস এফ প্রাইম বাই এম, এইটা হচ্ছে ত্বরণ। এবার এফ প্রাইম মানে কি, এফ প্রাইম সমান আমি জানি এফ প্রাইম হচ্ছে প্রপোর্শনাল টু এন, তাহলে এফ প্রাইম সমান হচ্ছে মিউ প্রাইম ইন্টু এন, এটা আমরা ঘর্ষণের সূত্র থেকে জানি। তাহলে এ সমান আমি কী পাবো, এফ মাইনাস মিউ প্রাইম এন বাই এম, এটা পেয়ে গেলাম। এবার তুমি এন এর মান তুমি এমজি বসাতেই পারো,
না বসালেও হবে। তাহলে এ সমান হচ্ছে এফ মাইনাস মিউ প্রাইম বাই এন বাই এম। এটা হচ্ছে বস্তুর ত্বরণ, অমসৃণ তলে বস্তুর ত্বরণ। তাহলে এখানে এন আছে তোমার লম্ব প্রতিক্রিয়া, মিউ প্রাইম হচ্ছে চলঘর্ষণ গুণাঙ্ক, এফ হচ্ছে প্রযুক্ত বল, এম হচ্ছে বস্তুর ভর। এবার আমরা দুটো উদাহরণ দেখে নেব। যে একটা বলছে যে অনুভূমিক মেঝেতে 10 কেজি ভরের একটি লোহার ব্লক রাখা আছে। তাহলে একটা ব্লক আমি এঁকে নিই, এই হচ্ছে একটা ব্লক রাখা আছে কার উপরে, একটা তলের ওপরে। এবার বলছে এর ভর হচ্ছে এম সমান হচ্ছে 10 কেজি। মেঝের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আনত একটি দড়ির সাহায্যে ব্লকটিকে টানা হচ্ছে। তাহলে ধরো এটা হচ্ছে তোমার এইভাবে তোমার হচ্ছে এইটা, তো এইটা হচ্ছে মেঝের সাথে কী হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে এটা ধরো আমি যদি ধরো থিটা লিখি, তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই বরাবর কী হচ্ছে টানা হচ্ছে, তাহলে আমি টানা হচ্ছে টানাটাকে টি দিয়ে লিখলাম, ঠিক আছে। এবার বলছে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.5 হলে ব্লকটিকে গতিশীল করতে ন্যূনতম কত টান প্রয়োগ, মানে গতিশীল করতে মানে কি স্থির অবস্থায় আছে, তার মানে এই ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মানে হচ্ছে মিউ, গুণাঙ্ক মানে হচ্ছে মিউ সমান দেওয়া আছে 0.5। তাহলে ব্লকটিকে গতিশীল করতে ন্যূনতম কত টান প্রয়োগ করতে হবে, মানে এই টি এর ভ্যালু তোমাকে বার করতে হবে। তারপরে আমাকে এখানে কি কি আঁকতে হবে, তাহলে এইদিকে কাজ করছে তোমার ডব্লিউ, আর যখন এইদিকে সবসময় কাজ করবে কি এফ, যেহেতু এটা স্থিত ঘর্ষণ। তাহলে এই দিক বরাবর এই টি এর উপাংশ কত, টি কস থিটা। আর উপরে কাজ করবে কি, একটা কাজ করবে এন যেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, আর হচ্ছে এই টি এর একটা উপাংশ থাকবে যেটা হচ্ছে টি সাইন থিটা। তাহলে উপর দিকে টোটাল লোভ, তাহলে উপর দিকে কত বল করছি এন প্লাস টি সাইন থিটা কাজ করছে, আর নিচের দিকে কাজ করছে ডব্লিউ, সেটা হচ্ছে এটার সাথে সমান হবে কারণ বস্তুটা স্থির আছে, উপর দিকেও যাবে না বা নিচের দিকেও যাবে না, তাহলে এই দুটো সমান। আর এইবার আবার ডান দিকে কাজ করছে টি কস থিটা, আর পেছন দিকে কাজ করছে মাইনাস এফ। এইটা হচ্ছে তোমার লব্ধি বল সামনের দিকে, এটা হচ্ছে লব্ধি বল সামনের দিকে। যদি বস্তুটা যে গতিশীল থাকতো তাহলে এটা কার সাথে সমান হতো, এম এর সাথে সমান হতো, কিন্তু বস্তুটা গতিশীল করতে কত, মানে হচ্ছে ওটা স্থির অবস্থাতেই আছে, তখন এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, তাহলে টি কস থিটা সমান হচ্ছে এফ পাচ্ছি। আবার এফ সমান আমরা জানি কি মিউ গণিত এন বা মিউ এম জি, তাহলে এফ সমান হচ্ছে মিউ এম জি। তাহলে এখান থেকে আমি কিভাবে, তাহলে আমার হচ্ছে আমার পেলাম এন সমান হচ্ছে এন প্লাস টি সাইন থিটা এন, তাহলে এখান থেকে লিখতে পারি এন সমান হচ্ছে ডব্লিউ মাইনাস টি সাইন থিটা। আর এখান থেকে পাচ্ছি তোমার হচ্ছে টি সাইন থিটা টি কস থিটা মাইনাস এফ সমান 0, তার মানে হচ্ছে এফ সমান হচ্ছে আবার মিউ এন, তাহলে মিউ এন সমান হচ্ছে টি কস থিটা পাচ্ছি। তাহলে এখানে লিখলাম মিউ এন সমান হচ্ছে টি কস থিটা। এবার আমি কি করবো, এই 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করলে পাই মিউ সমান হচ্ছে টি কস থিটা বাই ডব্লিউ মাইনাস টি সাইন থিটা। এবার মিউ এর মান জানি, ডব্লিউ হচ্ছে এমজির মান জানি, থিটার মান জানি, তাহলে টি এর মান বার করতে পারবো। তাহলে টি এর মান সেখান থেকে বার করবে। দেখো তোমরা অ্যান্সার কত আসছে সেটা কমেন্টে বলো। টি এর মান দেখো মিলছে কিনা, 43.9 নিউটন। বোঝা গেল, এইভাবে করতে হবে। ওকে, আর একটা কোশ্চেন করে নিই তাহলে শেষ হয়ে যাবে। যে 5 কেজি ভরের একটি ব্লক টেবিলের উপর বসানো আছে, তাহলে একটা টেবিল আছে, একটা 5 কেজি ভরের একটি, তাহলে এম সমান হচ্ছে 5 কেজি দেওয়া আছে, 8 নিউটন অনুভূমিক বল দিয়ে বলটিকে ঠেলা হচ্ছে। তাহলে ঠেলা হচ্ছে মানে কি, তাহলে এইভাবে ঠেলছে এইভাবে, তার মানে হচ্ছে এইখানে বল দিয়েছে এফ সমান হচ্ছে 8 নিউটন, 8 নিউটন বল দিয়ে ঠেলা হচ্ছে। ব্লক ও টেবিলের মধ্যে ঘর্ষণ বল নির্ণয় করো, তাহলে ঘর্ষণ বল কত হবে, তাহলে এফ সমান কত, ঘর্ষণ বল কত, তাহলে যেহেতু ঠেলা হচ্ছে তার মানে কি স্থিত ঘর্ষণ কাজ করছে, তাহলে এফ সমান কত। আর ব্লক ও টেবিলের মধ্যে মিউএস হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশান, মানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এটা দেওয়া আছে কত 0.3। আর মিউকে মানে হচ্ছে কাইনেটিক ফ্রিকশান বা মানে যেটা হচ্ছে আমরা বলছিলাম চল ঘর্ষণ গুণাঙ্ক, এটা দেওয়া আছে 2।
তাহলে দেখো এক্ষেত্রে যেহেতু বস্তুটি হচ্ছে স্থির অবস্থায় আছে এবং তুমি বল দিয়ে ঠেলার চেষ্টা করছো, তখন কি কাজ করবে? অবশ্যই স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কাজ করবে। ঠিক আছে, এবার হচ্ছে জি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তাহলে পরে তোমার এইদিকে কাজ করছে ডব্লিউ সমান এমজি, উপরে কাজ করছে এন, আর যখন তুমি ঠেলবে তখন এই বরাবর কোন দিকে কাজ করবে? এফ কাজ করবে। এফ সমান হচ্ছে মিউ এন, তাহলে এফ সমান হচ্ছে মিউ এন মিউ এমজি। তাহলে মিউ কত আছে? স্থিত ঘর্ষণ হচ্ছে 0.3, এম কত আছে? 5 কেজি, জি কত আছে? 10। তাহলে কত হবে? তাহলে এটা হবে তোমার 10 5 50, 50 গণিত 0.3, 50 গণিত 0.3 মানে হচ্ছে তোমার হচ্ছে অ্যারাউন্ড 15 নিউটন। তাহলে হচ্ছে 15 নিউটন। তাহলে এই পরিমাণ ঘর্ষণ বল তোমার হচ্ছে পেছনের দিকে কাজ করবে। এটা হচ্ছে তোমার সীমাস্থ ঘর্ষণ, এটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ। তাহলে সীমাস্থ ঘর্ষণের মান কত? 15 নিউটন। আর বল প্রয়োগ করছো কত? 8 নিউটন। এইখানে একটা ব্যাপার আছে, যখন আমি বলেছিলাম যে সীমাস্থ ঘর্ষণ মানে হচ্ছে মানে স্থিত ঘর্ষণের সর্বাধিক মান, সর্বাধিক মান। এটা হচ্ছে সর্বাধিক মান। যখন তুমি এফ সমান 15 নিউটন প্রয়োগ করবে তখন তুমি সর্বাধিক মান এফ সমান হচ্ছে স্মল এফ সমান 15 নিউটন হবে। এরপরে এফ যদি বাড়াও তাহলে আর তখন থেকে এটা চলঘর্ষণ হয়ে যাবে, তখন আর এই এফটা কাজ করবে না। এবার যদি এফের মান যদি 8 হয় তার মানে হচ্ছে তাহলে এই 8 নিউটন হলে তখন হচ্ছে এফের মান হবে 8 নিউটনই হবে। যেটা আমি বলেছিলাম যে যখন আমি আঁকছিলাম যে যখন তুমি প্রযুক্ত বল যত বাড়াবে তোমার ঘর্ষণ বল তত বাড়বে এইভাবে সমানুপাতিক হারে। একটা সময় গিয়ে এটা হচ্ছে সর্বাধিক মান হবে, সেটা হচ্ছে তুমি 15 নিউটন, কিন্তু দিচ্ছ তুমি 8 নিউটন। তাহলে 8 নিউটন দিলে কোনো দিনই তুমি 15 নিউটন তুমি সীমাস্থ ঘর্ষণ কাজ করবে না, কারণ তুমি বল প্রয়োগ করছো 8 নিউটন। তার মানে কি তোমার 8 নিউটনই কাজ করবে পিছনের দিকে, যাতে বস্তুটির লব্ধি বল সমান হয়। তাহলে 8 নিউটন বল দিলে বস্তুতে লব্ধি বল শূন্য হতে গেলে ঘর্ষণ বল কাজ করবে 8 নিউটন। সেটা কিন্তু সীমাস্থ ঘর্ষণ থেকে অনেক কম। তাহলে ব্লক ও টেবিলের মধ্যে ঘর্ষণ বল কত হবে? 8 নিউটনই হবে। যতটা তুমি বল প্রয়োগ করছো ততটাই ঘর্ষণ বল হবে। এবার যদি এফ এর মান যদি তোর অনেক বেশি হয়ে গেল তখন সেটা গতিশীল হতে থাকলো, সেটা তখন চলঘর্ষণ চলে গেল। কিন্তু আর একমাত্র যদি এফ এর মান যদি 15 নিউটন হবে তখনই সীমাস্থ ঘর্ষণ কাজ করবে, যেটা 15 নিউটন কাজ করে তখন। বোঝা গেল? ওকে, আজকে এই পর্যন্তই। যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট করো, বা যারা গ্রুপে আছো তারা অবশ্যই আমাকে মেসেজ করো। ওকে, থ্যাংক ইউ।